সাভোর মানুষ খেকো সাভোর দিকে। আমরা আজ মানুষ খেকো সিংহ শিকারের রোমাঞ্চকর এক কাহিনী শুনব। এই অ্যাডভেঞ্চারের নায়ক কর্নেল জে এ প্যাটারসন। ব্রিটেনের রয়্যাল ইঞ্জিনিয়ার্স এর উচ্চপদস্থ এক কর্মকর্তা তিনি। ব্রিটিশ পূর্ব আফ্রিকার পূর্ব উপকূলীয় বন্দর মোম্বাসা থেকে উগান্ডা রেলওয়ে নামে উত্তর পশ্চিম দিকে এক রেলপথ তৈরি হচ্ছিল। এ কাজে সাহায্য ও তদারকি করতে ব্রিটিশ সরকার তাকে সেখানে পাঠান। 1898 সালের 1 মার্চ কর্নেল প্যাটারসন ওই দিনই মোম্বাসায় পৌঁছালেন। দু একদিনের মধ্যেই তাকে সাভো পৌঁছতে হবে, এরকম নির্দেশই তাকে দেয়া হয়েছে। মোম্বাসা থেকে সাভো 130 মাইল উত্তর পশ্চিমে। সেখানে রেল বসানোর কাজ চলছে। যথাসময়ে তিনি সাভোগামী ট্রেনে চললেন। প্রথমে চড়াই। ট্রেন সাপের মতো এঁকে বেঁকে উপরে উঠে যাচ্ছে। ঘন গাছপালা ভরা উদ্যানের মতো এলাকা দিয়ে ট্রেন ছুটে চলল। দূরে ভারত সাগরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এরপর ভূপ্রকৃতির রূপ পরিবর্তিত হলো। শুরু হলো মরুময় অঞ্চল। চারদিক ঘন ঝোপঝাড়ে পূর্ণ। বুনো জীবজন্তু এসব ঝোপঝাড়ের আড়ালে আবডালে নির্বিবাদে চড়ে বেড়াচ্ছে। গাড়ির জানালা দিয়ে মাঝে মধ্যেই কোনো না কোনো বন্যজন্তু চোখে পড়ছে। লুকিয়ে থাকার জন্য এসব ঝোপঝাড় আদর্শ জায়গা। তীর থেকে প্রায় 80 মাইল দূরে চলে আসার পর প্রাকৃতিক দৃশ্য আবারও বদলে গেল। রেল লাইন এখানে গহীন অরণ্যে ঘেরা সুন্দর এক রাজ্যে প্রবেশ করেছে। জায়গাটার নাম এন্দি। দূরের পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। কর্নেল এবং তার সঙ্গী যখন সাভো এলাকায় প্রবেশ করলেন তখন গোধূলি। চারপাশে ছোট ছোট গাছ, কাটা ঝাড়ও প্রচুর। ঝোপের ফাঁক দিয়ে এখানে সেখানে লালচে পাহাড়ি মাটি দেখা যাচ্ছে। সে রাতটা ঘুমিয়ে কাটালাম, কর্নেল বললেন। ছোট্ট নিঝুম এক কুঁড়ে ঘরে কোনো এক পর্যটক হয়তো ক্ষুদ্র এই কুটিরটি তৈরি করেছিলেন। ভাগ্যিস সে সময় এটা খালিই ছিল। তবে ওটা ইতিমধ্যে ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। এমনকি দরজার পাল্লা পর্যন্ত নেই। সরু ক্যাম্প খাটে শুয়ে ভাঙা চালার ফাঁক ফোকর দিয়ে আমি আকাশে তারার ঝিকিমিকি দেখতে পাচ্ছিলাম। অথচ সে সময় খানিক দূরেই যে কী রকম রোমাঞ্চ আমার জন্য অপেক্ষা করছিল সে ব্যাপারে আমি থোড়াই জানতাম। আসলে ঠিক তখন দুটো হিংস্র প্রাণী আমার কুড়ের চারপাশে ঘুরঘুর করছিল। কুড়ের ভেতরে তাদের হবু খাদ্যের ধরন সম্পর্কে আন্দাজ করে নিচ্ছিল। এরকম কোনো ব্যাপারও যে ঘটতে পারে বা ঘটে থাকে তা ছিল আমার কল্পনার বাইরে। না হলে এরকম একা অরক্ষিত ঘরে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম কিনা সন্দেহ। পরদিন কর্নেল প্যাটারসন একটু সকাল সকাল উঠলেন। দিনের আলোয় চারপাশে নজর বোলাচ্ছেন। এখানকার শূন্য ও নীরস প্রকৃতি তার মনকে গভীরভাবে আচ্ছন্ন করল। সুদূর দক্ষিণে মাউন্ট কিলিমান নজারোর বরফে ঢাকা চূড়া দেখা যাচ্ছে। ধারে কাছে খুশি হবার মতো একটা জিনিসই আছে, সেটি হচ্ছে সাভো নদী। নদীর নামে জায়গার নাম। বেশ খরচোতা নদী, পানি বেশ ঠান্ডা। একঘেয়ে নীরস প্রকৃতি দেখে চোখ যখন ক্লান্ত তখন নদীর তীর ঘেঁষা ঘন সবুজ গাছপালা নিশ্চয় চোখ ও মনে স্বস্তি দেবে। হাজারখানেক ভারতীয় কুলি ও অন্যান্য কর্মচারী এখানকার ক্যাম্পে অবস্থান করছে। লাইন বসানোর কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। নদীর উপর একটা পুল তৈরি করতে হবে।
শহর দুপাশে 30 মাইলের মধ্যে আরও অনেক দরকারি কাজও সেই সঙ্গে সারা দরকার। প্রাথমিক জরিপের কাজ শেষ। এ জায়গার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জাম ইতিমধ্যেই হেডকোয়ার্টারে চেয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই আরও শ্রমিক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি এসে পৌঁছলো। হাতুড়ি পেটা, ড্রিলিং ও ব্লাস্টিং এর শব্দ এবং কুলি কামিনদের কলহাস্যে চারদিক মুখরিত হয়ে উঠল। পূর্ণোদ্যমে কাজ চলছে। কাহিনীর বাকি অংশ এবার কর্নেল প্যাটারসনের নিজের মুখে শোনা যাক। মানুষ খেকোর প্রথম দর্শন। আমাদের এ সুখ আর বেশি দিন রইল না। অভাবনীয় এবং বিস্ময়করভাবে আমাদের কাজে বাধা পড়ল। দুটো হিংস্র ও রক্তলোলুপ মানুষ খেকো সিংহের আবির্ভাব ঘটল হঠাৎ। পরবর্তী 9 মাস ধরে ওরা রেলওয়ে এবং সাভোর পার্শ্ববর্তী অঞ্চলে অত্যাচার চালিয়ে গেল। বিশেষ করে 1898 সালের ডিসেম্বরে এরা একচটিয়া সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বেশ সাফল্যের সঙ্গেই এরা রেলওয়ের সমস্ত কাজ 3 সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। প্রথম মানুষ শিকারে এদের সাফল্যের হার ছিল খুবই কম, কিন্তু যতই সময় যেতে লাগলো এদের দক্ষতা ও ততই বৃদ্ধি পেতে থাকলো। প্রিয় খাদ্য সংগ্রহের জন্য কোনো বাধাকেই তারা গ্রাহ্য করত না। মানুষ শিকারে এদের দক্ষতা, কৌশল ও সময়জ্ঞান ক্রমে আরও নিখুঁত হলো। রেলের কর্মচারী ও কুলিরা গভীরভাবে বিশ্বাস করতে শুরু করলো যে ওগুলো আদেও কোনো প্রাণী নয়, বরং সিংহরূপী ভূত বা পেত। কুলিরা প্রায়ই আমাকে খুব গুরুত্ব সহকারে বোঝাতে চেষ্টা করত যে সিংহ দুটোর দিকে গুলি ছুঁড়ে কোনো লাভ নেই। তারা মনে প্রাণে বিশ্বাস করত দুজন মৃত জঙ্গলি সর্দারের ক্রুদ্ধ ও অতৃপ্ত আত্মা সিংহের রূপ ধারণ করেছে। এদেশের রেললাইন বসানো হোক তা তারা চায় না। রেললাইন বসানোর কাজ এখনও বন্ধ করা হয়নি বলে তারা অপমানিত বোধ করেছে এবং এভাবে এই অপমানের প্রতিশোধ নিচ্ছে। সাভোতে এসেছি মাত্র কদিন হলো। এর মধ্যেই শুনলাম আশেপাশে বেশ কয়েক জায়গায় মানুষ খেকো সিংহ দেখা গেছে। কদিনের মধ্যেই 2-1 কুলি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। শুনলাম রাতে নিজেদের তাঁবুতেই তারা ঘুমিয়েছিল। মানুষ খেকোরা তাঁবুর ভেতর থেকেই তাদের ধরে নিয়ে গেছে। কথাটা আমি বিশ্বাস করলাম না। আমার মনে হলো নিখোঁজ কুলিরা তাদের সর্দার বা সহকর্মীদের চক্রান্তের শিকার হয়েছে। নিখোঁজ কুলিরা খুব দক্ষ শ্রমিক ছিল। প্রত্যেকেই বেশ কিছু টাকা পয়সা জমিয়েছিল। ফলে খুব সঙ্গতভাবেই আমি ভাবলাম তাদের দলেরই কেউ টাকার লোভে তাদের মেরে লাশ গুম করে ফেলেছে। অবশ্য এই ধারণা শিগগিরই আমাকে বদলাতে হলো। আমি এখানে আসার 3 সপ্তাহের মাথায় আরেকটা দুর্ঘটনা ঘটল। একদিন খুব ভোরে শুনলাম আমার এক জমাদারকে পাওয়া যাচ্ছে না। সে ছিল বেশ শক্ত সমর্থ এক শিখ, নাম অঙ্গন সিংহ। রাতে নিজের তাঁবুতে ঘুমান্ত অবস্থায় মানুষ খেকো তাকে আক্রমণ করে। তারপর টেনে হিঁচড়ে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায় নৈশভোজ সম্পন্ন করার জন্যে। ঘটনাস্থল পরীক্ষা করে দেখার জন্য আমি মোটেও সময় নষ্ট করলাম না। সেখানে গিয়ে নিশ্চিত হলাম লোকটাকে সিংহই ধরে নিয়ে এসেছে। নরম বালিতে সিংহের পায়ের স্পষ্ট ছাপ। টেনে নিয়ে যাওয়ার সময় অঙ্গন সিংহের পায়ের ঘষায় তৈরি দাগ দেখে সহজেই বোঝা যাচ্ছে মানুষ খেকোটা কোন দিকে গেছে। ঘটনার সময় তাঁবুতে আরও 10-12 জন লোক ছিল। অঙ্গন সিংহের সঙ্গে একই বিছানায় যে লোকটি থাকত একমাত্র সেই ঘটনার চাক্ষুষ করেছে। সে আমাকে জানালো মাঝরাতে সিংহটা তাঁবুর খোলা দরজা দিয়ে প্রথমে মাথা ঢোকায়। অঙ্গন সিং ছিল দরজার একদম কাছে। সিংহটা চোখের পলকে ভেতরে ঢুকে অঙ্গন সিংয়ের গলা কামড়ে ধরে। অঙ্গন সিং চোর চোর বলে চেঁচিয়ে ওঠে। 2 হাতে সে সিংহের গলা পেঁচিয়ে ধরে। পর মুহূর্তেই
সিংহটা শিকার মুখে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব। তাঁবুর বাইরে ধস্তাধস্তির আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পর আর কোনো শব্দ পাওয়া গেল না। অঙ্গন সিং বোধহয় খুব কষ্ট পেয়ে মরেছে, কিন্তু তার আর কী বা করার ছিল? সে সিংহের সঙ্গে যুদ্ধ করেই মরেছে, একটা কুলি গম্ভীরভাবে বলল। এরপর এক হৃদয় বিদারক কাহিনী শুনে সঙ্গে সঙ্গে আমি অনুসন্ধানে বেরিয়ে পড়লাম। আমাকে সঙ্গ দিলেন ক্যাপ্টেন হাসলেম। তিনি ঘটনাক্রমে এ সময় সাভোতে ছিলেন। হতভাগ্য এই ক্যাপ্টেনও খুব শিগগিরই এরকম দুর্ভাগ্যজনক পরিণতির শিকার হয়েছিলেন। শিকার নিয়ে সিংহটা কোন দিকে গিয়েছে তা খুব সহজেই ট্র্যাকিং করা যাচ্ছিল, কথাটা আগেই বলেছি। খাওয়া শুরু করার আগে মানুষ খেকোটা পথে বেশ কয়েকবার থেমেছে। সেসব জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে, আর যেখানে সিংহটা তার শিকারকে খেয়েছে সেখানকার দৃশ্য আরও ভয়াবহ। মাটি রক্তে মাখামাখি, এখানে সেখানে হাড় ও মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু অঙ্গন সিংয়ের মাথা সম্পূর্ণ অক্ষত, কেবল গলার কাছটায় সিংহের দাঁতে তৈরি কিছু ক্ষতচিহ্ন। মাথাটা একটু দূরে পড়ে আছে, দু চোখ আতঙ্কে বিস্ফারিত। জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে দেখলাম। মৃতদেহের দখল নিয়ে দুটো সিংহের মধ্যে যে রীতিমতো একটা লড়াই হয়ে গেছে এটা পরিষ্কার বুঝতে পারলাম। আজ পর্যন্ত আমার দেখা কোনো দৃশ্যের মধ্যে এটাই সবচেয়ে ভয়ঙ্কর। যা হোক, যতটুকু সম্ভব দেহাবশেষ কুড়িয়ে এক জায়গায় জড়ো করলাম। উপরে ভালোভাবে পাথর স্তূপ করে সাজালাম। সে সময় অঙ্গন সিংয়ের স্থির ও ভয়ে বিস্ফারিত চোখ সারাক্ষণ আমাদের দেখছিল। আমরা দেহাবশেষের সৎকার করলাম না, কারণ মেডিকেল অফিসার মৃতদেহ শনাক্ত করবেন। মানুষ খেকো সম্বন্ধে এই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। শপথ নিলাম এই অঞ্চলকে আমি মানুষ খেকোর অত্যাচার থেকে রক্ষা করব। কিন্তু তখনও আমি জানতাম না যে মানুষ খেকোগুলো আমাকে কী সমস্যাতে ফেলবে, এমনকি অল্পের জন্য এদের মৃত্যু থাবা থেকে আমি বেঁচে যাব। রাতের পাহারা। সে রাতেই আমি আমার দুনলা শটগান নিয়ে নিহত জমাদারের তাঁবুর কাছাকাছি একটা গাছে চড়ে বসলাম। আশা করছি সিংহটা আজ রাতেও শিকারের খোঁজে আসবে। আমার পেছন পেছন আরও কজন ভয়ার্ত কুলি গাছে উঠতে চাইল। তারা আমার সঙ্গে গাছের ডালে বসেই রাত কাটাতে চায়, আর সবাই অবশ্য তাদের তাঁবুতেই থাকলো। কিন্তু আজ রাতে কোনো তাঁবুর দরজা আর খোলা থাকলো না। পাহারায় বসার কিছুক্ষণ পরেই সিংহের রক্ত হিম করা গর্জন শোনা গেল। গর্জন ক্রমশ জোরালো হচ্ছে, এগিয়ে আসছে মৃত্যুদূত। আমি আশান্বিত হলাম, আজ অন্তত একটাকে গুলি করতে পারবো। হঠাৎ গর্জন থেমে গেল। ব্যাপার কি? 1 ঘন্টা কেটে গেল। অপেক্ষা করা ছাড়া এ মুহূর্তে কিছুই আর করার নেই। আরও একটা নিঃশব্দ ঘন্টা কেটে গেল। মনে হচ্ছে ভয়ঙ্কর একটা কিছু ঘটতে যাচ্ছে। সমস্ত প্রকৃতি তাই শোনার জন্য যেন উৎসুক হয়ে আছে। তাই কেউ কোনো শব্দ করছে না, এমনকি কীটপতঙ্গের শব্দ নেই। শুনেছি শিকার ধরার আগে বাঘ বা সিংহ গর্জন বন্ধ করে ঘাপটি মেরে লুকিয়ে থাকে, পরে সময় ও সুযোগ বুঝে শিকারের ঘাড়ে লাফিয়ে পড়ে। এক্ষেত্রে বোধহয় তাই ঘটেছে। এমন সময় হইচই ও উত্তেজিত চিৎকারের শব্দ শুনলাম। শব্দটা আসছিল প্রায় 8 মাইল দূরের অন্য একটা ক্যাম্প থেকে। বুঝতে পারলাম মানুষ খেকো আরেকটা শিকার ধরেছে, আর এক হতভাগ্য কুলির অকাল মৃত্যু হলো। এর বেশি কিছু এখন আর জানতে পারছি না। পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখলাম মানুষ খেকোটা রেলহেড ক্যাম্পের একটা তাঁবু ভেঙে ফেলেছে। তাঁবুর ভেতর থেকে ঘুমান্ত এক কুলিকে তুলে নিয়ে গেছে। এক রাত বিশ্রামের পর পরবর্তী রাতে সেই তাঁবুর কাছে সুবিধাজনক এক গাছে চড়ে বসলাম। সন্ধ্যের আগেই চলে এসেছি। অন্ধকার হওয়ার পর 8 মাইল হেঁটে এখানে আসব, এটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না। যা হোক, গাছের উপর বেশ জাঁকিয়ে বসলাম।
এমন সময় দেখি আমার এক কর্মচারী হারিকেন নিয়ে এগিয়ে আসছে। তার পেছনে আরেকজন। সে দড়ি দিয়ে বাঁধা একটা ছাগল টানতে টানতে নিয়ে আসছে। ছাগলটাকে আমার গাছটার গোড়ায় ভালোভাবে বাঁধা হলো। ভাবলাম সিংহটা মানুষ শিকারের আগে এই ছাগলটাকে প্রথমে শিকার করতে চাইবে, কিন্তু আমার এই ধারণা পরে ভুল প্রমাণিত হয়েছিল। গাছে বসার কিছুক্ষণ পর শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। গাছের পাতা এ বৃষ্টি ঠেকাতে পারল না, বরং আরও বড় বড় ফোঁটায় তা আমার উপর ঝরে পড়তে লাগলো। ভিজে চুপসে গেলাম। রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেল। এরকম অস্বস্তিকর এক অবস্থা, তবুও চুপচাপ বসে থাকলাম, যদি সিংহটাকে গুলি করার একটা সুযোগ পাই। কিন্তু আমার এই আশাও আর পূরণ হলো না। প্রায় মাঝরাতে কোলাহল ও হৃদয় বিদারক চিৎকার শুনতে পেলাম। মানুষ খেকোটা আবারও আমাকে বোকা বানিয়েছে। নিশ্চয় আরেক হতভাগার প্রাণ গেল। এখানে একটা কথা বলা দরকার। কর্মচারী ও কুলিদের ক্যাম্প এক জায়গায় ছিল না, বরং বেশ দূরে দূরে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। তাই মানুষখেকোরা প্রায় ৮ বর্গ মাইল এলাকা জুড়ে তাদের হিংস্র আক্রমণ চালিয়ে যায়। এক একদিন এক এক জায়গায় তারা শিকার ধরেছে। এটা বোধহয় তাদের শিকার সংগ্রহের অন্যতম কৌশল। আজ ঠিক কোন ক্যাম্পে তারা হানা দেবে তা অনুমান করা আমার পক্ষে একরকম অসম্ভব ব্যাপার ছিল। অথচ কি আশ্চর্য, তারা আমাদের প্ল্যান কিভাবে যেন আগেভাগেই জেনে যেত। সুকৌশলে আমাদেরকে এড়িয়ে অন্য কাজে হানা দিত, আর আমাদের রাত জাগার পরিশ্রম এভাবে ব্যর্থ হয়ে যেত। ক্যাম্প এলাকা এবং তার আশেপাশে বেশ ঘন জঙ্গল, তাই দিনের বেলায় সিংহগুলোকে খুঁজতে দেওয়া বোকামি এবং পণ্ডশ্রম মাত্র। কারণ আমরা যত সাবধানেই অনুসন্ধান করি না কেন, শুকনো ডাল বা পাতা মারানোর অতি মৃদু শব্দ এদের কানকে ফাঁকি দিতে পারবে না। ফলে আমরা পৌঁছার আগেই এরা সতর্ক হয়ে যাবে। তাদের টিকিরও দেখা আমরা পাবো না। তারপরও আমি নিরাশ হলাম না। কিছুদিন ধরে হন্য হয়ে ওদের বাসা খুঁজে বের করার চেষ্টা করলাম। ঝোপঝাড়ের পাশ দিয়ে হামাগুড়ি দিয়েই আমাকে চলতে হয়েছে। হাতে কাঁটা বিঁধেছে। কাটার যন্ত্রণা নিয়ে অনুসন্ধান চালিয়ে গেছি। অবশেষে একদিন সিংহের ট্র্যাক খুঁজে পেলাম। বেশ খুশি মনে ট্র্যাকিং করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য আমার, কিছু দূর গিয়েই চিহ্ন হারিয়ে ফেললাম। পাথুরে মাটিতে আর কোনো ছাপ বা চিহ্ন নেই। আমার মনে হলো বদমাশগুলো ইচ্ছে করেই ওরকম করেছে। ডেরায় ফেরার সময় চালাকি করে পাথুরে মাটির উপর দিয়ে হেঁটে গেছে। বেনে বা দোকানির অভিজ্ঞতা। আগেই বলেছি, মানুষখেকোগুলো অনেক সময় মানুষ শিকারে ব্যর্থ হতো। এ কাজে যথেষ্ট দক্ষ হওয়ার আগে দু একটা মজার ঘটনাও ঘটেছে। এখন সেগুলোই বলছি। এক বেনে হাট থেকে বাড়ি ফিরছিল গাধায় চড়ে। গাধার পিঠের দুপাশে টিন, কৌটো ইত্যাদি দড়ি দিয়ে বাঁধা। হঠাৎ কোত্থেকে এক সিংহ তাদের উপর লাফিয়ে পড়ে। সিংহের ভারী শরীরের ধাক্কায় গাধাসুদ্ধ বেনে মাটিতে পড়ে যায়। গাধাটা আহত হয়েছে মারাত্মকভাবে। মানুষখেকোটা যেই কিনা বেনেকে আক্রমণ করতে উদ্যত হলো, ঠিক সেই মুহূর্তে মানুষখেকোর থাবা, টিন, কৌটা ইত্যাদির সঙ্গে লাগানো দড়িতে আটকে গেল। মানুষখেকোটা ঝাঁকি দিয়ে থাবা ছাড়াতে চেষ্টা করল। যতবার সে ঝাঁকি দিচ্ছে ততবারই অদ্ভুত শব্দে টিন, কৌটো বেজে উঠছে। আর এই অচেনা শব্দ সিংহটাকে ভয় পাইয়ে দিল ভীষণভাবে। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি ভেবে মানুষখেকোটা কোনো মতে দড়ি ছাড়িয়ে নিয়েই দৌড়ে পালালো। আগে নিজের জান বাঁচাতে হবে তো। অকল্পনীয়ভাবে রক্ষা পেয়ে বেনে এক লাফে গাছে উঠে পড়ল। ঘটনার আকস্মিকতায় ও ভয়ে এখনও সারা শরীর কাঁপছে। এ অবস্থায় বাড়ি যাওয়ার মতো শক্তি ও সাহস নেই তার। ভয়ে ভয়ে বাকি রাতটা গাছেই কাটিয়ে দিল সে।
এই ঘটনার কদিন পর এক গ্রিক ঠিকাদার একইভাবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। ভদ্রলোক নিজের তাঁবুতে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। কিভাবে যেন মানুষ খেকোটা ভেতরে ঢুকে পড়ল। হুঙ্কার ছেড়ে তার বিছানার কাছে চলে এলো সিংহটা। তিনি যে তোশকের উপর শুয়ে আছেন সেটা কামড়ে ধরে হ্যাঁচকা টান লাগালো প্রাণীটা। তিনি তো ভয়ে একেবারে আধমরা, কিন্তু মানুষ খেকোটা তাকে আর কিছুই করল না, বরং তোশকটাকেই তাঁবুর বাইরে নিয়ে গেল। একমাত্র ভয় পাওয়া ছাড়া ঠিকাদার সাহেবের আর কোনো ক্ষতি হলো না। অবশ্য এর কদিন পরেই এই ঠিকাদার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন। গবাদি পশু কেনার জন্য তাকে দুর্গম এক পাহাড়ি এলাকায় যেতে হয়েছিল। ফেরার সময় সহজে রেলপথে ওঠার জন্য তিনি জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ধরলেন, কিন্তু পথেই তৃষ্ণার্ত হয়ে তিনি দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আশপাশে কোথাও পানি ছিল না। আরেকটা ঘটনার কথা মনে পড়ছে। 14 জন কুলি বড়সড় এক তাঁবুতে ঘুমিয়ে আছে। এমন সময় এক মানুষ খেকো বাইরে থেকে তাঁবুর উপর লাফিয়ে পড়ল। সিংহের শরীরের ওজন পুরনো তাঁবুর কাপড় সইতে পারল না, ফলে তাঁবু ছিঁড়ে মানুষ খেকোটা সোজা ভেতরে পড়ে গেল আর পড়ল গিয়ে এক ঘুমন্ত কুলির উপর। তার থাবাটা গিয়ে পড়ল কুলির কাঁধে। মানুষ খেকোটা চোখের পলকে কুলির পাশে রাখা এক চালের বস্তা কামড়ে ধরে তাঁবুর বাইরে চলে গেল। কিছু দূর গিয়েই মানুষ খেকোটা তার ভুল বুঝতে পারল। চালের বস্তা ওখানে রেখেই মানুষ খেকোটা রাগে দুঃখে গভীর জঙ্গলে চলে গেল আর ফিরে এলো না। কুলির কাঁধে জখম হওয়া ছাড়া সে রাতে আর কিছুই ঘটল না। এই ঘটনাগুলো মানুষ খেকোর আক্রমণের প্রথম দিককার ঘটনা। পরে যতই দিন যেতে লাগলো ততই তাদের ভুলের মাত্রা কমে এলো। দেখা গেল কোনো কিছুতেই আর তারা ভয় পাচ্ছে না বা উত্তেজিত হচ্ছে না। খিদে পেলেই তারা মানুষ শিকার করত। অন্য সময় মানুষ দেখলেও কোনো আগ্রহ প্রকাশ করত না বা ভয়ও পেত না। শিকার ধরার পর এগুলো আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াতো। তখন শত ভয় দেখিয়েও শিকারের কাছ থেকে তাদের সরিয়ে দেয়া ছিল বেশ মুশকিল। গুলির শব্দ, আগুন বা হই হল্লাকে মানুষ খেকোরা থোড়ায় পরোয়া করত। ফলে তাঁবুর দরজা বন্ধ করে চারপাশে কাটা ঝোপের পাঁচিল তুলে কিংবা সারা রাত আগুন জ্বালিয়ে রেখেও কেউ আর নিরাপদ বোধ করত না। গুলির শব্দ, আগুন বা হই হল্লাকে মানুষ খেকোরা থোড়ায় পরোয়া করত। ফলে তাঁবুর দরজা বন্ধ করে চারপাশে কাটা ঝোপের পাঁচিল তুলে কিংবা সারা রাত আগুন জ্বালিয়ে রেখেও কেউ আর নিরাপদ বোধ করত না। কাটা ঝোপের পাঁচিল। আমার তাঁবুটা ছিল পরিষ্কার খোলামেলা জায়গায়। তাঁবুর চারপাশে কোনো রকম বেড়াও ছিল না। এক রাতে ডাক্তার রোজ নামে এক মেডিকেল অফিসার আমার সঙ্গে ছিলেন। যথাসময়ে আমরা শুয়ে পড়লাম। মাঝরাতে অস্বাভাবিক একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল আমাদের। দুজনেই উঠে পড়লাম। ব্যাপারটা কি আন্দাজ করার চেষ্টা করছি। মনে হলো তাঁবুর দড়ির উপর কী যেন উল্টে পড়ল। আমরা হারিকেন নিয়ে বের হলাম, কিন্তু ঘুরঘুরটি অন্ধকারে কিছুই দেখতে পেলাম না, আর কোনো শব্দও পেলাম না। আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে তাঁবুর চারপাশে দেখতে পেলাম সিংহের পায়ের তাজা ছাপ। গত রাতের অস্বাভাবিক শব্দের ব্যাখ্যা পাওয়া গেল বুঝলাম। অল্পের জন্য এ যাত্রা বেঁচে গেছি। আমরা যখন বাইরে গিয়েছিলাম তখন খুব সহজেই সিংহটা আমাদের আক্রমণ করতে পারত। ওটা তখন নিশ্চয় আমাদের আশেপাশেই কোথাও ঘাপটি মেরে বসেছিল। কী মনে করে আমাদের এভাবে ছেড়ে দিল কে জানে। এরকম একটা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলাম আমার তাঁবু অবশ্যই এখান থেকে সরিয়ে নিতে হবে। কপাল কি আর সবসময় ভালো থাকে? সেদিনই নতুন ক্যাম্প তৈরির ব্যবস্থা করলাম। আমি ডাক্তার ব্রোকের সঙ্গে যোগ দিলাম। সাভোর মেডিকেল অফিসার হিসেবে মাত্র কদিন আগেই তিনি এখানে এসেছেন। নদীর পূর্ব তীর ঘেঁষে আমরা একটা নতুন কুঁড়েঘর তৈরি করলাম। তালপাতা এবং গাছের ডালপালা দিয়ে
এটা তৈরি করা হলো। কুড়ের চারপাশ ঘিরে বড় বড় কাঁটাওয়ালা ডালপালা বেশ ঘন ও উঁচু করে বিছিয়ে দেয়া হলো। বেড়ার ব্যাসার্ধ হলো প্রায় 70 গজ। কাটা ঝোপের এই ঘেরাওয়ের মধ্যে ভেতদের জন্য আরেকটা তাঁবু খাটানো হলো। কাটা ঝোপের এই দুর্গের প্রবেশ মুখে সারাক্ষণ জ্বালিয়ে রাখা হলো আগুন। সন্ধেবেলা ডাক্তার ব্রোক ও আমি আমাদের কুঁড়ে ঘরের বারান্দায় বসতাম, কথাবার্তা বলতাম এবং সেই সঙ্গে গায়ে ঠান্ডা বাতাস লাগিয়ে নিতাম। অবশ্য সারাক্ষণ বেশ ভয়ে ভয়েই থাকতাম, কখন জানি সিংহটা বারান্দায় লাফিয়ে পড়ে। আমরা হয়তো সতর্ক হওয়ার সময়ও তখন পাব না, তাই হাতের কাছেই রাইফেল নিয়ে বসতাম। বলা তো যায় না কখন কি হয়। মাঝে মধ্যেই আমাদের দৃষ্টি বেড়ার ওপাশে নিশ্চিদ্র অন্ধকারের দিকে চলে যেত। কি জানি, হয়তো মানুষ খেকোটা এই মুহূর্তে আমাদের দিকেই তাকিয়ে আছে। ভয়ে নিজেদের অজান্তেই গায়ের লোম খাড়া হয়ে যেত। আমরা দিনের বেলায় মাঝে মাঝে বেড়ার বাইরে চারপাশ পরীক্ষা করে দেখতাম। বেশ কবার সিংহের পায়ের ছাপ পেয়েছি। বোধহয় বেড়ার ভেতর দিয়ে কোনো পথ না পেয়ে মানুষ খেকোটা ফিরে গেছে। কুলি ও কর্মচারীদের ক্যাম্পের চারপাশেও একইভাবে কাটা ঝোপের বেড়া দিয়ে দেয়া হলো। এত কিছু করেও শেষ রক্ষা হলো না। মানুষ খেকোরা রীতিমতো মানুষ ধরে নিয়ে যেতে লাগলো। হয় বেড়ার উপর দিয়ে লাফিয়ে, নয়তো বেড়ার ভেতর দিয়ে জোর করে পথ করে নিয়ে সেগুলো ভেতরে ঢুকে পড়ত, আর পছন্দের শিকার নিয়ে বেশ নির্বিঘ্নেই জঙ্গলে চলে যেত। আগেই বলেছি, রেলহেড ক্যাম্পে 2-3 হাজার লোক সাভার অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। সঙ্গীদের ভয়াবহ মৃত্যু তখনও তাদের মনে তেমন একটা গভীর ছায়া ফেলেনি। প্রত্যেকেই মনে করত, অবশ্য আমার মতে মানুষ খেকোটার তরফ থেকে খাদ্য হিসাবে তাকে পছন্দ করার সম্ভাবনা বোধহয় খুবই কম। এখানে এত লোকের মধ্যে সিংহটা নিশ্চয় আর কাউকেই ধরবে, তাকে নয়। এখন পর্যন্ত অন্যেরাই তো মরেছে, সে তো দিব্যি বেঁচে বর্তে আছে। রেলপথ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেলহেড ক্যাম্পও অনেক দূর এগিয়ে গেল। পরিস্থিতিও তখন তুলনামূলকভাবে পাল্টে গেল। কয়েকশো লোক নিয়ে আমি পেছনেই পড়ে থাকলাম। এখানে বেশ কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে। আমার সঙ্গে থেকে যাওয়া শ্রমিকরা এক জায়গায় তাঁবু খাটালো। যা হয় হোক, একসঙ্গেই থাকবে ওরা। সিংহের আক্রমণ আরও বেড়ে গেল। লোকের মনে এর প্রভাবও পড়ল বেশি। ভয় এবং আতঙ্ক এখানে আমাদের নিত্যসঙ্গী। এরকম অব্যাহত আতঙ্কের ফলে অবশ্য এমন দাঁড়ালো যে কুলিদের অভয় দিয়ে এখানে থাকার ব্যাপারে রাজি করাতে আমি হিমশিম খেয়ে গেলাম। তারা আর কোনো কথাই শুনতে রাজি না। তাদের বক্তব্য, তারা এখানে বেঘরে প্রাণ দিতে আসেনি। অবশ্য আমি ওদের এখানে থাকতে রাজি করিয়েছিলাম, সেটা অন্য উপায়ে। রেলওয়ের কাজ কদিন বন্ধ রাখতে হলো। এই কদিনে সবাই মিলে প্রত্যেক ক্যাম্পের চারপাশে আর উঁচু করে কাটা ঝোপের পাঁচিল দিল। কাটা ঝোপের বেড়া বেশ মজবুত ও ঘন করা হলো। প্রত্যেক ক্যাম্পের প্রবেশমুখে সারা রাত আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা করা হলো। ক্যাম্পের কাছাকাছি গাছগুলোতে 8 ডজন খালি টিন ঝুলিয়ে দেয়া হলো। টিনে লম্বা দড়ি বেঁধে আরেক মাথা তাঁবুর ভেতর নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে। রাতে পালা করে পাহারার ব্যবস্থা করা হলো। পাহারাদার দড়ি টেনে মাঝে মাঝে এই টিন বাজাবে। কুলিরা ভাবল, মাঝে মাঝে টিন বাজানোর এই শব্দে মানুষ খেকোরা আর এদিকে আসবে না। তাছাড়া কাটা ঝোপের বেড়া, আগুন, এসব তো আছেই। কিন্তু এত সাবধানতার পরও কিছু হলো। মানুষ খেকোরা যথারীতি তাদের আক্রমণ বজায় রাখল। তারা একের পর এক শিকার ধরতে থাকলো। হাসপাতালে মানুষ খেকো।
রেলহেডের কর্মচারীরা যখন বেশ কিছুটা এগিয়ে ক্যাম্প করেছে, তখন স্বভাবতই হাসপাতালটা তাদের ক্যাম্প থেকে বেশ পেছনে পড়ে গেল। আমার ক্যাম্প থেকে আবার হাসপাতালটা প্রায় 1.25 মাইল সামনে। মানে হাসপাতালটা রেলহেড ক্যাম্প এবং আমার ক্যাম্পের মাঝামাঝি জায়গায় অবস্থিত ছিল। হাসপাতালের চারপাশে বেশ ঘন ও মজবুত করে কাঁটাঝোপের বেড়া দেয়া হয়েছিল। আপাতত দৃষ্টে হাসপাতালটা বেশ নিরাপদই ছিল বলা চলে। তবে সিংহরূপী এই পিশাচের জন্য এই বাধা কোনো বাধাই না। কার্যক্ষেত্রেও একথা প্রমাণিত হলো। মানুষখেকো পিশাচটা বেড়ার দুর্বলতম অংশ খুঁজে বের করে সেখান দিয়ে যথারীতি হাসপাতালে ঢুকে পড়ল। সেদিন খুব অল্পের জন্য প্রাণে বাঁচল হাসপাতাল সহকারী। বাইরে একটা আওয়াজ শুনে সে ক্যাম্পের দরজা যেই খুলেছে, অমনি দেখে মাত্র কয়েক গজ সামনে মানুষখেকোটা দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ মানুষখেকোটা তাকে লক্ষ্য করে লাফ দিল। একই সঙ্গে আত্মরক্ষার তাগিদে হাসপাতাল সহকারীও পেছন দিকে লাফিয়ে পড়ল, আর পড়ল গিয়ে কাচের তৈরি চিকিৎসা সরঞ্জাম ভরা বাক্সের উপর। কাঁচ ভাঙার প্রচণ্ড শব্দ নিয়ে বাক্সটা উল্টে গেল। এরকম অদ্ভুত শব্দে ভরকে গিয়ে সিংহটা তাকে ফেলে তাঁবুর অপর পাশে লাফিয়ে পড়ল। ওপাশে 8 জন রোগী ঘুমিয়েছিল। মানুষখেকোটা তাঁবুর কাপড় ছিঁড়ে ঘুমন্ত 2জন রোগীর উপর গিয়ে পড়ল। তৃতীয় রোগীকে মানুষখেকোটা কামড়ে ধরল। তাকে মুখে নিয়ে দ্রুত কাটা ঝোপের বেড়ার বাইরে চলে গেল সে। বাকি 2জন রোগী আহত হলো মারাত্মকভাবে। তাদের উপর তাঁবুর ছেঁড়া কাপড় পরে আছে। ওভাবেই তা পরে থাকলো। আমি ডাক্তারকে নিয়ে পরদিন সকালে এসে তাদেরকে এ অবস্থাতেই পেলাম। অবিলম্বে হাসপাতালটা রেলহেড ক্যাম্পের কাছাকাছি নেয়ার ব্যবস্থা করা হলো। নতুন জায়গায় বেশ মজবুত করে তাঁবু খাটানো হলো। কাটার বেড়া আরও শক্ত, আরও ঘন করা হলো। এবার বোধ হয় মানুষখেকোরা আর হাসপাতালে ঢুকতে পারবে না। রাত নামার আগেই সব রুগীকে নতুন হাসপাতালে নিয়ে আসা হলো। 2-1 দিনের মধ্যে খবর পেলাম পুরানো হাসপাতাল ক্যাম্পের আশপাশে মানুষখেকোরা ঘোরাফেরা করছে। কেউ কেউ মানুষখেকোকে ওদিকে দেখেছে। সিদ্ধান্ত নিলাম ওখানে 1 রাত পাহারায় থাকব। গুলি করার সুযোগ হয়তো পেয়েও যেতে পারি। যথারীতি সন্ধ্যার আগেই পুরনো হাসপাতালের কাছে সুবিধে মতো এক গাছে চড়ে বসলাম। সময় বয়ে যাচ্ছে। মানুষখেকোর পাত্তা নেই। মাঝরাতের দিকে ভয়ার্ত চিৎকার ও কোলাহলের আওয়াজ পেলাম। নতুন হাসপাতালের দিক থেকেই আওয়াজটা আসছে। বদমাশগুলো আবারও আমাকে বোকা বানিয়েছে। দিনের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা হলাম। ওখানে পৌঁছে প্রথমেই কাঁটাঝোপের পাঁচিল পরীক্ষা করে দেখলাম, না, পাঁচিলের কোনো ক্ষতি হয়নি। বেটা লাফিয়ে পাঁচিল পার হয়েছে, আর তার প্রমাণও পাওয়া গেল। এভাবে মানুষখেকোটা হাসপাতালে ঢুকে ফেরার সময় এক ভিজ থেকে পানিবাহক মুখে করে নিয়ে গিয়েছে। এই মর্মান্তিক ঘটনা বেশ কয়েকজন কুলির চোখের সামনেই ঘটে গেল। তারা কিছুই করতে পারল না। বেচারা ভিস্তি ক্যাম্পফায়ারের আলোয় আলোকিত মাটিতে শুয়েছিল। তার মাথাটা ছিল তাঁবুর ভেতরের দিকে এবং পা দুটো ছিল তাঁবুর এক প্রান্ত ছুঁয়ে। মানুষখেকোটা কাটা ঝোপের পাঁচিল পেরিয়ে তাঁবুর কাপড়ের নিচ দিয়ে প্রথমে মাথাটা ঢোকায়। নাগালের মধ্যে ভিস্তিকে পেয়ে যায়। থাবা দিয়ে ভিস্তিকে ধরে টেনে হিঁচড়ে তাঁবুর বাইরে নিয়ে যেতে থাকে। এক সময় হতভাগ্য ভিস্তি প্রাণ বাঁচানোর তাগিদে একটা ভারী বাক্স ধরে ফেলে। মানুষখেকোটা বাক্স শুদ্ধই তাকে নিয়ে যেতে থাকে। তাঁবুর কিনারে এসে বাক্সটা হঠাৎ আটকে যায়। জিনিসটা এখনও ওখানেই পড়ে রয়েছে। তাঁবুর বাইরে নিয়ে যাবার পর হতভাগ্য ভিস্তি তাঁবুর একটা দড়ি প্রাণপণে আঁকড়ে ধরে। না ছেঁড়া পর্যন্ত সে দড়িটা ধরেই রাখে। যা হোক, মানুষখেকোটা ভিস্তিকে তারপর একটু পরিষ্কার জায়গায় নিয়ে আসে। প্রথম থেকেই মানুষটা বেশ জ্বালাচ্ছে তাকে, একের পর এক বাধা দিয়ে যাচ্ছে। বিরক্তিকর এই শিকারকে একটু ঠান্ডা করা দরকার।
সিংহটা ভিস্তির গলা কামড়ে ধরে কয়েকটা ঝাঁকি দিল। ব্যাস, শিকারটা চিরদিনের জন্য শান্ত হয়ে গেল। শিকার নিয়ে যেতে এখন আর কোনো বাধা নেই। শিকার মুখে নিয়ে মানুষ খেকোটা বেড়ার ধার ঘেঁষে দৌড়তে লাগলো, বেড়ার দুর্বলতম স্থান খুঁজে পাওয়ার আশায়। এত বড় শিকার মুখে নিয়ে তো আর লাফিয়ে পাঁচিল টপকানো যাবে না। শিকার মুখে নিয়ে সিংহের দৌড় দেখে মনে হচ্ছিল বিড়াল যেন মুখে ইঁদুর নিয়ে দৌড়াচ্ছে। যা হোক, বেড়ার দুর্বল অংশের সন্ধান অবশেষে পাওয়া গেল। এখান দিয়ে ঠেলে পথ করে শিকার মুখে নিয়েই সিংহটা বেরিয়ে যায়। সে জায়গায় কাটায় ছেঁড়া কাপড়ের টুকরো ও রক্তমাখা মাংস এখনও লেগে আছে। ডাক্তার ব্রক এবং আমি সহজেই রক্তের চিহ্ন অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। ঘটনাস্থল থেকে প্রায় 400 গজ দূরে এক ঝোপের ভেতর ভিস্তির দেহাবশেষ পাওয়া গেল। বিভৎস দৃশ্য। হতবাগা ভিস্তির শরীরের খুব অল্পই আর অবশিষ্ট আছে। বাকি অংশের মধ্যে রয়েছে মাথার খুলি, চোয়াল, বড় ও মোটা হাড় এবং দু একটা আঙুল সহ হাতের তালুর অংশবিশেষ। ভিস্তির রূপোর আংটি ও দাঁত ভারতে তার বিধবা পত্নীর কাছে পাঠিয়ে দেওয়া হলো। হাসপাতাল আবার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলাম। আগের মতোই রাত হওয়ার আগেই সব কাজ শেষ হলো। কাটা ঝোপের পাঁচিল আগের চেয়ে আরও ঘন ও মজবুত করা হয়েছে। রোগীদেরকে ইতিমধ্যেই নতুন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছেড়ে আসা পুরনো হাসপাতালের পাশেই একটা খালি মালবাহী ওয়াগন পড়েছিল। আমি আর ডক্টর ব্রক সেখানে রাত কাটাবো বলে ঠিক করলাম। হাসপাতাল ওখান থেকে সরিয়ে আনা হয়েছে ঠিকই, কিন্তু কাটা ঝোপের বেড়া ওভাবেই ছিল। বেড়ার ভেতরে কয়েকটা খালি তাঁবুও ওভাবেই খাটানো অবস্থায় রেখে দিয়েছিলাম। এবার এসব তাঁবুর ভেতর সিংহের টোপ হিসেবে কয়েকটা গরু এনে বেঁধে রাখলাম। বিকেলের মধ্যে খবর পেলাম কমপক্ষে 3 জায়গায় মানুষ খেকোদের দেখা পাওয়া গেছে। সাবো থেকে 4 মাইল দূরে এক কুলি রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিল। সে সময় তার উপর মানুষ খেকোটা আক্রমণ চালায়। কুলির সৌভাগ্য বলতে হবে, সিংহের হুঙ্কার শুনেই সে এক লাফে পাশের গাছে উঠে পড়ে। সিংহ আর তার নাগাল পেল না। কিছুক্ষণ পর চলন্ত ট্রেন থেকে ট্রাফিক ম্যানেজার গাছের উপর কুলিটাকে দেখতে পান। ট্রেন থামিয়ে তাকে উদ্ধার করা হয়। ভয়ে তখন সে আধমরা। পরের ঘটনা সাভো রেল স্টেশনের। কুলির সেই ঘটনার কয়েক ঘন্টা পর কজন রেল কর্মচারী ডাক্তার ব্রকের পেছনে একটা মানুষ খেকোকে অনুসরণ করতে দেখে। ডাক্তার ব্রক তখন হাসপাতাল থেকে ফিরে আসছিলেন। ঘুণাক্ষরেও তিনি জানতে পারেননি তার পেছনে কী ধরনের বিপদ এগিয়ে আসছে। কিন্তু যা হোক, শেষ পর্যন্ত কী মনে করে যেন সিংহটা তাকে আর আক্রমণ করেনি। মালবাহী ওয়াগনে হামলা। ডিনারের পর ডাক্তার ব্রক এবং আমি মালবাহী ওয়াগনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের কুড়িয়ে থেকে এটা প্রায় 1-1.5 মাইল দূরে। রাস্তায় নেমে মনে হলো আমরা বেশ দেরি করে ফেলেছি। কাজটা একেবারে বোকার মতো হয়ে গেল। সারাটা পথ আমরা খুব সাবধানে ভয়ে ভয়ে চললাম। সারাক্ষণ ভয় ছিল কখন জানি মানুষ খেকোটা আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ে। এমনিতেই রাতের বেলা ঘন অন্ধকার জঙ্গলে পথ চলা বেশ ভয়েরই ব্যাপার। তার উপর রয়েছে মানুষ খেকোর আতঙ্ক। যা হোক, আমরা নিরাপদেই আমাদের গন্তব্যে পৌঁছালাম। যখন পাহারায় বসলাম তখন রাত 10টা। ওয়াগনের দরজার নিচের অংশটা বন্ধ করা ছিল। ওপরের খোলা অংশ দিয়ে আমরা বাইরে দেখছিলাম। পুরনো হাসপাতালের দিকেই আমরা তাকিয়ে আছি। যদিও নিকষ কালো অন্ধকারে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। 2-1 ঘন্টার মধ্যে হঠাৎ করে যেন সব কিছু নীরব হয়ে গেল। পোকামাকড়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এরকম নিস্তব্ধতা ক্রমেই একঘেয়ে এবং খুব বিরক্তিকর বলে মনে হলো।
ঠিক এমন সময় বাইরে ভোঁতা একটা শব্দ হলো। মনে হলো বেড়ার ওপাশে কিছু একটা লাফিয়ে পড়েছে। গরুগুলো যে প্রাণপণে দড়ি ছেঁড়ার চেষ্টা করছে তা স্পষ্ট শুনতে পেলাম। পর মুহূর্তেই আবার সব কিছু নিঝুম নিঃশব্দ। আমি ডক্টর ব্রককে বললাম যে যেহেতু এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, সেহেতু আমি নিচে যাচ্ছি। ওয়াগনের বাইরে মাটিতে রাইফেল নিয়ে শুয়ে থাকব। সেখান থেকে হয়তো সব কিছু অনেক ভালো দেখতে পাবো। শিকার নিয়ে সিংহটা যদি এদিকে আসে, তবে আমি গুলি করার ভালো একটা সুযোগ হয়তো পাবো। ব্রক আমার কথায় রাজি হলো না, বরং ধমকে উঠল। যেখানে আছি সেখানেই যেন চুপ করে বসে থাকি। এর কয়েক সেকেন্ড পরই ডাক্তার ব্রককে মনে মনে আমি হাজারখানেক ধন্যবাদ দিয়ে ফেললাম। তার পরামর্শ শুনেছি বলে নিজের উপর বেজায় খুশি হলাম। আসলে ঘটনা ছিল এই যে, আমি যখন ব্রককে নিচে নামার কথা বলছিলাম, ঠিক তখন সিংহটা আমাদের উপর লাফিয়ে পড়ার উপক্রম করছে। আমরা জানতেই পারিনি কিভাবে ওটা ওয়াগনের দরজার গোড়ায় চলে এসেছে, মাত্র এক লাফের দূরত্বে। একটুও শব্দ না করে ক্যাম্পের বেড়া ঠেলে ওটা বাইরে এলো কি করে, বুঝতে পারছি না কিছুই। ক্যাম্পের প্রবেশপথও কাঁটাঝোপ দিয়ে বন্ধ করে দিতে বলে দিয়েছিলাম, যাতে মানুষ খেকোটার ভেতরে ঢোকা ও বাইরে বেরোনোর সময় আমরা শব্দ পাই। ভোঁতা শব্দ শুনে বুঝলাম সিংহটা ভেতরে ঢুকেছে। বাইরে আসার সময় আর কোনো শব্দ পাইনি। আসলে সিংহটা ঢুকেছিল ঠিকই, কিন্তু প্রবেশপথের বেড়াটা ঠিকমতো বানানো হয়নি বলে নিঃশব্দে বেড়া ঠেলে সিংহটা বাইরে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সে আমাদের উপস্থিতি টের পেয়ে যায় এবং আমাদেরকে খাদ্য হিসেবে পছন্দ করে ফেলে। তারপর ধীরে সুস্থে ওটা একেবারে দরজার কাছে চলে এসেছে। আর আমরা তখন ভাবছি সিংহটা ক্যাম্পে এতক্ষণ ধরে করছেটা কি। প্রতি মুহূর্তে সিংহটার বেরিয়ে আসার শব্দ শোনার আশা করছি, কিন্তু সে বেটা ওখানে থাকলে তো, সে তো সারাক্ষণ আমাদের দিকে নজর রাখছে। আমি নিচে নামা মাত্রই সে আমার ঘাড় মটকাতো। আমার মনে হলো একটা জমাট অন্ধকার খুব সন্তর্পণে আমাদের দিকে এগিয়ে আসছে। অন্ধকারে একটানা চেয়ে থাকতে থাকতে চোখে খিল ধরে গেছে। নিজের চোখের উপরও ভরসা হারিয়ে ফেলেছি। নিশ্চিত হবার জন্য চাপা স্বরে ব্রককে জিজ্ঞেস করলাম সে কিছু দেখছে কিনা। অবশ্য সেই সঙ্গে আগুন সেই জমাট অন্ধকারের দিকে রাইফেল বাগিয়ে ধরে আছি। ব্রক কোনো উত্তর দিল না। পরে অবশ্য জানতে পারি যে ব্রকও দেখেছিল, কিন্তু ভয়ে বলেনি, কারণ সে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি গুলি করে বসি, তখন হয়তো দেখা গেল ওটা আসলে কিছুই না। লাভ হবে এই যে সিংহটা পালিয়ে যাবে। যা হোক, এরপর মুহূর্তের জন্য আবার নিস্তব্ধতা। হঠাৎ দেখলাম প্রকাণ্ড এক শরীর আমাদের দিকে উড়ে আসছে। সিংহ, সিংহ বলে নিজের অজান্তেই আমি চেঁচিয়ে উঠলাম। এই এক মুহূর্ত দেরি না করে দুজন প্রায় একই সঙ্গে গুলি করলাম, নইলে মানুষ খেকোটা ঠিক ঠিক ওয়াগনের ভেতরে এসে পড়ত। লাভটা এমন নিখুঁত ছিল তার, কিন্তু হঠাৎ গুলির শব্দ এবং আলোর ঝলকানিতে ভরকে গিয়ে উড়ন্ত অবস্থাতেই সিংহটা দিক পরিবর্তন করে। ফলে ওয়াগনে না ঢুকে ওটা বাইরে অন্য কোথাও লাফিয়ে পড়ে। জঙ্গলের দিকে ছুট লাগিয়েছে বোধহয় সঙ্গে সঙ্গেই, কারণ মুখের সামনে এরকম গুলি শব্দ শোনা তার অভিজ্ঞতা এই প্রথম। আমরা যদি খুব সতর্ক না থাকতাম, তাহলে দুজনের মধ্যে আজ অন্তত একজন সিংহের খোরাকে পরিণত হতাম। বুঝলাম খুব অল্পের জন্যে এ যাত্রা বেঁচে গেলাম। পরদিন সকালে দেখলাম ডক্টর ব্রকের গুলি সোজা মাটিতে ঢুকেছে। 1 কি 2 ইঞ্চি দূরেই সিংহের পায়ের ছাপ, মানে অল্পের জন্য গুলিটা সিংহের পায়ে লাগেনি। আমার গুলিটা যে কোথায় গেল খুঁজেই পেলাম না। এভাবে মানুষ খেকোটার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার শেষ হলো।